আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৬, লেখনীতে সুরাইয়া রাফা। গহীন অভয়ারণ্যের মাঝে বৃহৎ সেকন গাছের পোক্ত ডালের ওপর বহু কসরত করে তৈরি করা টং ঘরের ভেতরটা ছিল নান্দনিক আর সুসজ্জিত। দুই ধারে দুটো সরু জানালা, এক কোণে বাঁশ দিয়ে মেরামত করে তৈরি একটি সিঙ্গেল চৌকি, একটা স্টাডি টেবিল, একটা চেয়ার, টেবিলের উপরে একটা অর্ধমৃত টেবিল ল্যাম্প, যার জীবন আর ব্যাটারি দুটোই ফুরিয়ে এলো বলে। এছাড়া রয়েছে পানির কেতলি আর নিত্য প্রয়োজনীয় টুকটাক আসবাবপত্র। ঘরের এক কোণে ছোট্ট ফায়ার প্লেসটাতে জুৎসই আগুন জ্বলছে, যার লালচে আভায় চারিদিক আলোকিত। টেবিলের পাশেই বিছানার বিপরীতে রাখা আছে পুরাতন ধাঁচের একটি সিঙ্গেল কাউচ। দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটি একজনের বেশি মানুষের জন্য উপযোগী নয়। আর না তো এই গাম ছমছমে জঙ্গলি পরিবেশে সাধারণ কোনো মানুষ টিকে থাকতে পারবে বেশি দিন। নিশ্চয়ই মাঝে মধ্যে একটুখানি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষজনের ক্যাম্পিংয়ে আসার চিরাচরিত ইচ্ছাকে মূল্যায়ন করার জন্যই এই টং ঘরের আবিষ্কার। সে যাই হোক, ঘরটা বেশ সুন্দর, কিঞ্চিত ভীতিকর তাও চলে। সঙ্গ দেওয়ার জন্য মনের মতো একজন হলেই হলো। কিন্তু সরকার কর্তৃক নিষিদ্ধ এই জঙ্গলে ক্যাম্পিং করতে কেই বা আসে? প্রশ্নটা থেকেই গেল ঈশানীর অযাচিত মস্তিষ্কে। তবে সেটাকে আর গভীরে নিয়ে ভাবতে দিল না ওর চোখ দুটো। তার আগেই সেই নীলাম্বর আখি পল্লব আটকে গেল টং ঘরের সঙ্গে এঁটে থাকা এক টুকরো টানা বারান্দায়। ল্যান্টার্নের মৃদু রোশনাইয়ের আলোকিত হয়ে আছে পুরো জায়গাটা। খোলা বারান্দার ওপাশে ঝমঝমে মুখরিত আওয়াজে সুউচ্চ পর্বত ছাড়িয়ে নেমে আসা নাম না জানা পাহাড়ি ঝর্ণার বহর। দিনের আলোতে হয়তো বা স্বর্গের মতোই অপূর্ব লাগে এই জায়গাটা। তবে শুনশান নিরিবিলি রাতে ল্যান্টার্নের মৃদু রোশনাইও তার সৌন্দর্য অতুলনীয়। যেখানে দাঁড়িয়ে দেখতে গিয়ে চোখ দুটো ওই টানা বারান্দায় এমনভাবে আটকে গিয়েছিল যে ঈশানী আর ঘরের মাঝে দাঁড়িয়ে থাকতে পারল না একদণ্ড। কোথায় আছে, কার সাথে আছে, কি করছে, সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে মনের ভেতরে জাগ্রত কৌতূহল আর উৎকণ্ঠার বশবর্তী হয়ে এক ছোটে চলে গেল সেই টুকরো খোলা বারান্দায়। এবারে ঝর্ণার ঝিরে ঝিরে আওয়াজটা আরও বেশি গাঢ় হলো কর্ণকুহরে। সেই সাথে রাত জাগা বন্য প্রাণীরা ঘুটঘাট আওয়াজ তো রয়েছেই। তবে ঈশানী এই মুহূর্তে দুনিয়া ভুলে গিয়েছে। এই মুহূর্তে বললে ভুল হবে। অচেনা লোকটার সান্নিধ্যে আসার পর থেকেই এই মাত্রাতিরিক্ত আকর্ষণীয় পুরুষ আর তার চারপাশের জিনিসপত্র ছাড়া আর কিছু নিয়ে ভাবতে পারছে না ও। নিশ্চয়ই কোনো এক অজানা চৌম্বকীয় শক্তি বলে ঈশানীকে টানছে সে, নয়তো অচেনা লোকটার প্রতি এতটা আগ্রহ কেনই বা হবে ঘর কোনো একগুঁয়ে মেয়ে ঈশানীর? তাছাড়া মানুষ ঠিক কতটা আকর্ষণ অনুভব করলে কোনোরূপ দ্বিধাবোধ ছাড়াই অজানা একটা লোকের হুডি পরে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে, সেটাও ভাববার বিষয়। তবে সহজ সরল ঈশানী যে লোকটার নিঃস্বার্থ আন্তরিকতার ভেতরে থেকে গলে গিয়ে সেটা ওর নিশ্চিন্ত নীল দিঘির মতো টলটলে চোখ দুটো দেখলেই হলফ করে দেওয়া যায়। সমতল থেকে প্রায় 10 ফিট উপরে অবস্থিত এই টং ঘরের ঝুলন্ত খোলা বারান্দায় পা রাখতেই সবার আগে ঈশানীর চোখ গেল মসৃণ পাটাতনের ঠিক মাঝ বরাবর শটান দাঁড় করিয়ে রাখা একটা বিশাল সাইজের দূরবীনের দিকে। দূরবীনটা জঙ্গলের মাঝের সেই পাহাড়টার দিকে তাক করা, যেটাতে হাইকিং করতে গিয়ে আজ এই পরিস্থিতির শিকার হয়েছে ঈশানী। যদিও রাতের বেলায় বনবিছুটির ফাঁক গলিয়ে কিচ্ছু দেখার উপায় নেই, তবুও কৌতূহলবশত সামনে কি আছে সেটা দেখার উদ্দেশ্যে দূরবীনে চোখ রাখতে উদ্যত হলো ঈশানী। তৎক্ষণাৎ কঠোর নিষেধ ভেসে এলো ওপাশ থেকে, ডোন্ট টাচ ইট। অকস্মাৎ রাজভারী আওয়াজে কিঞ্চিত কেঁপে উঠল ঈশানী। চোখ দুটো দূরবীনের কাছাকাছি গিয়েও ফের গতি হারালো মুহূর্তেই। না বলে কয়ে অন্যের জিনিসে হাত দেওয়ায় চক্ষু লজ্জায় নিষ্পিস করে উঠল ভেতরটা। তবুও ঘাড় ঘুরিয়ে সরু চোখে চাইল পেছনে, দেখল নিজ ওভারসাইজ কার্গো প্যান্টের পকেটে 2 হাত গুজে ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে লোকটা। এই জঙ্গলে নেটওয়ার্কও নেই, তবুও 2 কানে অ্যাপেল খচিত এয়ারপড লাগানো, ব্যাপারটা অদ্ভুত। অবশ্য এই লোকের সকল কর্মকাণ্ডই অদ্ভুত। শুধু অদ্ভুত বললে ভুল হবে, অদ্ভুত রকম আকর্ষণীয় বটে।
তাই ঈশানী আর ভাবতে গেল না সেসব নিয়ে, উল্টো বারান্দা ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে সাবলীল গলায় লোকটাকে শুধালো, আপনি যে বললেন এটা আপনার বাড়ি, তা না হয় মেনে নিলাম, কিন্তু আপনার পরিবার কোথায়? দেখে তো মনে হয় না এখানে আর কেউ থাকে। আগেও বলেছি, আবার বলছি, আমাকে প্রশ্ন করার স্পর্ধা দেখাবে না, আমি কাউকে কৈফিয়ত দেই না। আবারও সেই কাট কাটা তিরিক্ষি মেজাজ। ঈশানীর মনে হচ্ছে এগুলো কথা নয়, বরং গলিত সীসা, যা বরাবর ওর মুখের উপর ছুঁড়ে মারছে লোকটা। কথার পারদে সীমাহীন রুষ্টতা, যার দরুন বারবার অপমানে নীল হয়ে যাচ্ছে ঈশানীর রাজহংসীর মতো গমরাঙা চেহারাখানা। নীলাম্বর চোখে কোণে টলমল করছে অশ্রুজল। ওর চেহারা দেখে মনে হচ্ছে খুব কাছের কেউ কষ্ট দিয়ে ফেলেছে ওকে, আর এক্ষুনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে অভিমানে ফেটে পড়বে ঈশানীর দু চোখ, মন, হৃদয় সবকিছু। তবে অচেনা লোকটার স্বভাব চরিত্রে বোধ হয় নির্দয় কথাটা একেবারে বাধাই করে জুড়ে দেওয়া, যার দরুন ঈশানীর এমন করুণ ব্যথাতুর চাহনিতেও তার মাঝে কোনরূপ হেলদোল দেখা গেল না। ঈশানীও তো কম যায় না, ভেতর থেকে দুর্বল হলেও বাইরে কঠিন্য যথাসম্ভব ঠিকই ধরে রাখার ক্ষুদ্র প্রয়াস চালালো ও। লম্বা লম্বা শ্বাস টেনে ঝাঁজ গলায় বলল, ঠিক আছে, তাই হবে। আপনি যেহেতু নিজের সম্পর্কে কিছু বলবেন না, তাহলে আমিও বলবো না। দয়া করে আমাকে কিছু জিজ্ঞেস করতে আসবেন না, কিন্তু একটা কথা। লোকটা বোধহয় ক্রুদ্ধ হাসল। কালো মাস্কের আড়ালে ঠোঁটের আগায় খেলে যাওয়া সেই তীক্ষ্ণ হাসিটা চোখ এড়ালো না ঈশানীর। তবে ওর নজর এখনো পিয়ার্সিং করানো শূন্য একজোড়া ধূসর বাদামি চোখে নিবদ্ধ। তার চোখ দুটো যেন এক সমুদ্র রহস্য বহন করে, আর সেই রহস্যের ক্রমশ তলিয়ে যায় ঈশানী। কি কথা? মাস্কের আড়াল থেকে আবারও সেই হাস্কি ডিপ রাশভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই ভ্রম কাটে ঈশানীর। তৎক্ষণাৎ লোকটার চোখ থেকে চোখ সরিয়েও বলে, আমাকে দয়া করে রিসোর্টে পৌঁছে দিন, ওখানে আমার বন্ধুরা অপেক্ষা করেছে। এত রাতে তোমাকে পৌঁছে দেব? মস্করা পেয়েছ? লোকটার কথার মাঝে নিদারুণ হেয়ালিপনা আর জিদি মনোভাব। তবে ঈশানী টলল না, উল্টে কথা ছুড়ে বলল, পৌঁছে দিতে পারবেন না? তাহলে আমাকে সেভ করেছেন কেন? কে বলল আমি তোমায় সেভ করেছি? তার এবারের কথাটাও হেয়ালি কিনা বুঝে উঠতে পারল না ঈশানী, তাই আশ্চর্য কণ্ঠে বলে উঠল, মানে? এরপর অনেকক্ষণ যাবৎ উত্তরের আশায় দাঁড়িয়ে থাকলেও উপাস থেকে আর কোনো প্রত্যুত্তর ভেসে এলো না ঈশানীর কানে। ফলস্বরূপ সামনের দৃশ্যপট পর্যবেক্ষণ করার প্রয়াসে চট করে মাথা তুলল ঈশানী। দেখল লোকটা টং ঘরের দুয়ার খুলে কোথাও বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে পিছন থেকে লোকটার স্কিনি স্যান্ডো গেঞ্জিটার হাতের মুঠোয় খপ করে টেনে ধরল ঈশানী। আবারও সেই অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শে ভেতরটা নাড়িয়ে দিল ওর সুপ্ত নারী সত্তা। তৎক্ষণাৎ মনের মণিকোঠায় ঘাপটি মেরে বসে থাকা কেউ একজন চিৎকার করে বলে উঠল, কি আছে তার মাঝে? কেন এত আকর্ষণীয় লাগছে তাকে? আগাগোড়া সে একজন নির্দয় তিক্তভাষী সৌবিষ্ট পুরুষ, আর তো কিছু নয়। কি দরকার নিজেকে তার সামনে এত অসহায় প্রমাণ করার? তুই না আত্মবিশ্বাসী? অন্যমানটা তৎক্ষণাৎ বিদ্রোহ করে গলা ছেড়ে বেহাইয়ার মতো বলে উঠল, আমি বোধহয় সত্যি সত্যি ঝড়ের বেগে প্রেমে পড়ে গেলাম। বিপরীত পক্ষ শুধালো, এভাবে চেহারা না দেখে, নাম না জানে, তার কথার মায়ায় না পড়ে এক দর্শনে প্রেমে পড়া যায়? জবাবে অন্যমন লাফিয়ে বলল, যায় তো, খুব যায়। এই নিয়ে দুবার বাঁচালো সে আমায়। এখন এই মুহূর্তে আমি তার হেফাজতে সুরক্ষিত আছি। এটা কি আন্তরিকতা নয়? আর সব থেকে বড় কথা, আমার মস্তিষ্ক নয়, হৃদয় তাকে চাইছে, এতে আমার হাত কোথায়? শরীরে একটা কোমল হাতের টান অনুভব হতেই পেছনে ঘুরল লোকটা। পেছনে ফিরে ঈশানীর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করতেই দুই মনের বাগবিতণ্ডার ইতি ঘটে তৎক্ষণাৎ। মনের ভাবনাকে পাছে হটিয়ে মেয়েটা মুখ ফুটে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আমাকে রেখে? ওর কথায় সংকোচ সুস্পষ্ট, হাতটা তবুও অজানা অধিকার বোধে আটকে আছে সুঠম দেহি অচেনা লোকটার পিঠের খাজে। লোকটা নিজের কানের এয়ারপড খুলে ওগুলো পকেটে রেখে দেয়। ঘাড় ঘুরিয়ে ঈশানীর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, চিন্তা নেই, ফিরে আসবো। ঈশানী জানে কোনো এক অজানা কারণে এই মানুষটা কৈফিয়ত দেওয়া একদমই পছন্দ করে না। তবুও উপায়ন্তর না পেয়ে আরেক দফা অপমানিত হওয়ার প্রস্তুতি নিয়ে ও শুধালো, বলছি যে এই রাতে জঙ্গলে আমি একা থাকবো না, না গেলে হয় না? লোকটা যেতে যেতে জবাব দিল,
না হয় না, চুপচাপ এখানে ওয়েট করো, ভালো না লাগলে ঘুমিয়ে পড়ো। লোকটার কড়া জবাবে হেলদোল হলো না ঈশানীর, উল্টে দ্বিতীয়বার প্রশ্ন ছুড়ে দিল, আর আমাকে রিসর্টে কখন পৌঁছে দেবেন? আবহাওয়া ভালো হলে আগামীকাল, মাটির রাস্তা না শুকালে শহরের দিকে যাওয়া পসিবল নয়। আর আপনি? ঈশানী বাক্যটুকু শেষ করতে গিয়েও পারল না, তার আগে হুড়মুড়িয়ে বেরিয়ে গিয়ে বাইরে থেকে ধপ করে টংঘরের দরজাটা লাগিয়ে দিল লোকটা। আর ঈশানী একা একাই পড়ে রইল মাটি থেকে প্রায় 10-12 ফিট উপরে গহীন জঙ্গলের মাঝে, ওই ছোট্ট এক টুকরো ঝুলন্ত ঘরের ভেতরে। বারান্দায় টাঙানো হারিকেনটা এখনও টিমটিমিয়ে আলো ছড়াচ্ছে চারিদিকে। পরিবেশটা রোমাঞ্চকর, অথচ ঈশানীর একটুও ভয় হচ্ছে না। উল্টো ভেতরে ভেতরে আগ্রহের দাবানল ওকে কুরে কুরে খাচ্ছে। কেন যেন তাকে জানার, তাকে চেনার এক আকাশ সম ইচ্ছা মস্তিষ্কে জড়ো হয়ে আছে। অথচ ঈশানী কিনা নিজে থেকে কাউকে চেনা কিংবা জানার ইচ্ছে পোষণ করেনি কোনো কালেই। লোকটাকে নিয়ে ভাবতে ভাবতেই চট করে ঈশানীর মন বলে ওঠে, আচ্ছা, আমি যে তাকে নিয়ে এত কিছু ভাবছি, তার জীবনে যদি অন্য কেউ থেকে থাকে তখন কি হবে? ব্যাপারটা তো আমার জন্য ভীষণ কষ্টদায়ক হবে। কিন্তু আমি তো এমন কিছুই চেয়েছিলাম, প্রেমে পড়ার নিদারুণ ব্যথায় নীল হয়ে যাক আমার হৃদয়। নিজের মনের কথায় উপহাস করে হাসল ঈশানী। পরক্ষণেই বিড়বিড়িয়ে বলে উঠল, কোনোদিন প্রেমে পড়িনি বলে উপরওয়ালা বোধহয় আমার এই উইশটা কবুল করে নিল। নয়তো এভাবে কেন কাউকে ভালো লাগতে হবে? কেন আমার হৃদয়টা তার দেওয়া কড়া নিষেধাজ্ঞার দূরত্বের গণ্ডি কিছুতেই মেনে নিতে চাইছে না? আশ্চর্য! মনের প্রশ্ন মনেই চাপা পড়ে রইল ঈশানীর, কারণ ইতোমধ্যে আবারও দরজাটা খুলে গেছে খুটখাট আওয়াজে। সমস্ত মস্তিষ্ক সচকিত হয়ে উঠেছে ওর। ঘাড় ঘুরিয়ে সেদিকে দৃষ্টিপাত করতেই ঈশানী লক্ষ্য করে লোকটা ফিরে এসেছে। তার পরনে আরেকটা ব্ল্যাক হুডি, হাতে 2টো ইনস্ট্যান্ট রামেন নুডলস। লোকটা ঘরে প্রবেশ করে সবার আগে মাথার ক্যাপটা খুলে সাইডে রাখলো। তৎক্ষণাৎ এক ঝাঁক সিল্কি আন্ডারকাট লম্বা চুল এসে কপাল ছুল তার। বেখেয়ালে সেগুলো ব্যাক ব্রাশ করতে করতে লোকটা টেবিলের দিকে এগিয়ে গিয়ে কেতলিটাকে ফায়ার প্লেসের আগুনে রেখে রামেন বানানোর ক্ষুদ্র প্রস্তুতি নিতে শুরু করে। ঈশানী সেই তখন থেকেই অবাক চোখে পর্যবেক্ষণ করছে সবটা। এত গভীর রাতে জঙ্গলের মাঝে ইনস্ট্যান্ট নুডলস কোথায় পেল সে? ভেতরে অদম্য কৌতূহল, অথচ হৃদয়ে ভালো লাগার প্লাবন। দুই দিকের টানাপোড়েনে ক্লান্ত চোখ ঈশানীর। তাই চুপচাপ চৌকিটায় বসে লোকটার কাজগুলো আর চোখে দেখে যাচ্ছে শুধু। তার আগা গোড়া চলন বলন, এমনকি প্রতিটা মুভমেন্ট বেশ সূক্ষ্ম নজরে পরখ করছে ঈশানী। সেই সাথে প্রায় প্রতি মুহূর্তে অভিভূত হচ্ছে। না চাইতেও ভেতরে ভেতরে তার প্রতি আকর্ষণ অনুভব করতে বাধ্য হচ্ছে। ঈশানী যখন আর চোখে এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে লোকটাকে এক মনে পরখ করছিল, ঠিক সেই সময় হুট করে লোকটা না ঘুরে ঈশানীর উদ্দেশ্যে বলে উঠল, আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা বন্ধ করো। চরম অপরাধ করে ধরা পড়ে যাওয়ার মতোই হৃদয়টাকে কেউ এক থাবায় খামচে ধরল ঈশানীর। ও তাড়াহুড়োর চোখ নামিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে কথা ঘোরানোর প্রয়াসে অস্ফুট স্বরে বলল, এত রাতে আপনি রামেন কোথায় পেলেন? আমাকে অযথা প্রশ্ন করো না, উত্তর পাবে না। কথাটা বলতে বলতেই লোকটা একেবারে রামেনের কাপ সমেত ঘুরে দাঁড়ালো ঈশানীর দিকে। কাপ দুটো থেকে ভুর ভুর করে রান্না করা রামেনের সুস্বাদু সুবাস বেরিয়ে আসছে, যা ঈশানীর ক্লান্ত পরিশ্রান্ত পাকস্থলীকে দ্বিগুণ ক্ষুধার্ত বানিয়ে দিতে সক্ষম। রামেনের গন্ধে ঈশানী লোকটার দিকে থেকে চোখ ফেরালো। লোকটা এবার এগিয়ে গিয়ে কাপ দুটো স্টাডি টেবিলের উপর রাখলো। সঙ্গে সঙ্গে রাগ অভিমানের পাট চুকিয়ে ক্ষুধার্ত ঈশানী এগিয়ে এসে বসে পড়ল চেয়ারে। ঈশানী চেয়ারে বসেছে দেখে লোকটা বিছানার পাশ থেকে একটা বেতের টুল টেনে এনে ওর মুখোমুখি হয়ে বসল। ঈশানী তখনও চপস্টিক আর মুখের সাহায্যে গরম গরম রামেনকে ঠান্ডা করার নিদারুণ চেষ্টায় মত্ত। তবে মুখে তুলে খাওয়ার আগেই ওর দুনিয়া থমকে দিয়ে আচমকা নিজের কালো মাস্কটা খুলে ফেলল লোকটা। সঙ্গে সঙ্গে ঈশানী যা ভেবেছিল তার থেকেও দ্বিগুণ আকর্ষণ খেলে গেল ওর মণিযুক্ত চোখের পাতায়। এবার আর লুকিয়ে চুরিয়ে নয়, অজানা ঘোরের বসে অনেকটা নিঃসংকোচে লোকটার মুখশ্রীর পানে হাঁ করে তাকিয়ে রইল ঈশানী।
ফায়ারপ্লেসের জ্বলন্ত শিখায় একটা গম্ভীর অথচ ভীষণ সুদর্শন যুবকের ধারালো চোয়াল, তির্যক ভুরু যুগল, ফিনফিনে পাতলা কালচে বাদামি অধর, আর সবচেয়ে আকর্ষণীয় অধর তলায় কুচকুচে কালো তিলক, সবকিছুই এক ঝলকে মুখস্থ করে নিল ঈশানী। তবুও যেন আগ্রহ দমার নাম নেই। অথচ লোকটা কত নির্দ্বিধায় রামেনে চপস্টিক চালাচ্ছে। মনোযোগী ভঙ্গিমায় তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কাজের মাঝেই ঠোঁটের ফাঁক গলিয়ে ঝিলিক দিচ্ছে এক সারি সুগঠিত দন্তরাশি। লোকটা ক্ষণে ক্ষণে দাঁত দিয়ে তার অধর কামড়ে ধরছে, কখনো বা পিয়ার্সিং করা ভুরুতে ভাঁজ ফেলে অজান্তেই জিভ দিয়ে গাল ঠেলে ধরছে। আর এই প্রতিটি কাজ বিস্ময় পরখ করছে ঈশানী। কি জানি কেন এত ভালো লাগছে। এখন তো সন্দেহের পাল্লা আরও ভারী হয়ে উঠল ঈশানীর। এবার ওর সত্যিই মনে হচ্ছে এই লোকটা নির্ঘাত কোনো নামিদামি সুপারস্টার। নিশ্চয়ই প্রকৃতির সঙ্গে একাকী সময় কাটাতে একটু বিশ্রাম নিতে চুপি চুপি নেটওয়ার্কের বাইরে চলে এসেছেন। ব্যাপারটা দারুণ, কারণ আজকাল পাপারাজ্জিদের জন্য সেলিব্রিটিদের কোথাও শান্তি নেই দুদণ্ড। সেদিক থেকে এই আইডিয়াটা মোটেও খারাপ নয়। ওই জন্য হয়তো কোনো কিছু শেয়ার করায় এত আপত্তি তার। সে যাই হোক, মনের সন্দেহ আর ভয়টা তো কাটলো এতক্ষণে। এত সুদর্শন আর মেইনটেইনিং মানুষটা যে সাধারণ কেউ হতে পারে না সে বিষয়ে আমি আগেই ধারণা করেছিলাম। কিন্তু উনি কি সিঙ্গেল? লোকটার মুখোমুখি বসে তার দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে নিজের মনে এমন নির্ভেজাল প্রশ্নের বেকুব বনে গেল ঈশানী। পরক্ষণে নিজের উচাটান মনকে সংবরণ করে দাঁত দিয়ে জিভ কাটল ও। ওদিকে খেতে খেতে ঈশানীকে উদ্দেশ্য করে লোকটা বলল, আমার দিকে হাঁ করে তাকিয়ে না থেকে খাবারে মন দাও। কি করে বুঝলেন আমি আপনার দিকে তাকিয়েছিলাম? ঈশানীর আচমকা প্রশ্ন শুনে মাথা তুলে আবারও সেই শূন্য চোখ জোড়া ওর দিকে রিভলভার তাক করার মতো করেই তাকালো। লোকটার এহেন তির্যক চাহনিতে আত্মা কেঁপে উঠল ঈশানীর। ও তৎক্ষণাৎ ভয়ে জড়সড় হয়ে চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, না মানে আপনি তো দেখেননি অথচ বলে দিলেন। ইটস কল্ড সিক্স সেন্স, খেতে খেতে জবাব দিল লোকটা। ঈশানী মনে মনে পিঠ চাপড়ালো তার। বলল, বাহ, সেলিব্রিটিদের বুঝি এত মারাত্মক সিক্স সেন্স হয়। সে যাই হোক, লোকটা যেহেতু গম্ভীরতা ছাপিয়ে একটুখানি কথা বলেছে, তাই ঈশানী ভাবল এই সুযোগে কথা এগোবে ও। যদি কোনোভাবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য জানা যায় তাহলে ব্যাপারটা মন্দ হবে না। তাই এবার নিজ উদ্যোগে কথা ছুড়ল ঈশানী। যদি কোনোভাবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য জানা যায় তাহলে ব্যাপারটা মন্দ হবে না। তাই এবার নিজ উদ্যোগেই কথা ছুড়ল ঈশানী। রামেনের বাটিতে চুমুক দিয়ে বলল, আমি ঈশানী। কথা শুরু করার আগেই ওর মুখ থেকে বাজ পাখির মতো ছোঁ মেরে কথা কেড়ে নিল লোকটা। বলল, ঈশানী তোজো কর্নিয়া, কক্সবাজার বংশোদ্ভূত, চিটাগাং নিবাসী। খাগড়াছড়িতে মিউচুয়াল ফ্রেন্ডদের সাথে হলি হাইকিংয়ে এসেছো। আপাতত সেখানে একটা রিসর্টে উঠেছো। অ্যাম আই রাইট? শেষ কথাটা বলে ঈশানীর পানে শকুনের মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে তীরের ছলার মতো এক ভুরু উচালো লোকটা। এভাবে গড়গড় করে অচেনা লোকটার মুখ থেকে নিজের বায়োডাটা শুনে কিঞ্চিত বিব্রত হলো ঈশানী। অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করে বলে উঠল, এক রাতেই আপনি আমার অনেক খোঁজখবর নিয়েছেন বোধ করি, কিন্তু আপনার সম্বন্ধে তো কিছুই জানা হলো। এবার না হয় আপনার সম্বন্ধে কিছু বলুন। লোকটা নতুন উদ্যমে আরেক দফা ঈশানীকে অপমানের জোয়ারে ভাসিয়ে দিয়ে বলে উঠল, আমাকে জানতে এসো না, পরে পস্তাবে, তবুও আমি জানতে চাই। নরম হৃদয়ের মেয়েটার কণ্ঠে হুট করে কোথা থেকে যে এত দৃঢ়তা এলো তা ঠাউর করতে পারল না লোকটা। তবে তৎক্ষণাৎ স্টল ছেড়ে উঠে গিয়ে অন্যদিকে ঘুরে অনুভূতিহীন গলায় সে বলল, আগেও বলেছি, আবারও বলছি, আমি কাউকে কৈফিয়ত দেই না, সো ডোন্ট টক টু মি লাইক দ্যাট। দেখা হয়েছে থেকে ঈশানীর হৃদয়ে আবেগ জড়ানো সদ্য তৈরি হওয়া অনুভূতিগুলোকে বারবার এভাবে মুখের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে দিয়ে অপমানিত করছে লোকটা। তবু কোথাও যেন নিজের আত্মসংযম, আত্মসম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে ঈশানী প্রতিবারই আগ বাড়িয়ে কথা বলার জন্য এগিয়ে যাচ্ছে। কারণ ওর মন বলছে, লোকটা উপরে যা দেখায় ভেতরে তা একেবারেই নয়। হয়তোবা স্বাভাবিকের দিক দিয়ে সে অনেকটা
ওর সাথে সদৃশ্য, যার কিনা উপরিভাগ শক্ত খোলসে আবৃত হলেও ভেতরটা ভীষণ নমনীয়। কিন্তু এবার মনে হচ্ছে ঈশানীর সব ধারণাই ভুল। লোকটা সত্যিকার অর্থে পাষাণ আর নির্দয় প্রকৃতির। নইলে একটা মেয়ে মানুষের সাথে কিভাবে যথাযথ নিয়মে কথা বলতে হয় সেটুকু ভদ্রতা পর্যন্ত জানে না। নাকি সেলিব্রিটি বলে মনের ভেতরে এত অহংকার? তাই যদি হয় তাহলে ঈশানীও কম যায় না। ও এবার মনে মনে ঠিক করলো, যতই ভালো লাগা কাজ করুক না কেন আর যতই তার প্রতি দুর্বলতা বাড়ুক না কেন, ও নিজ থেকে আগ বাড়িয়ে এই পাষাণ লোকটার সাথে আর একটাও কথা বলবে না, কিছুতেই না। যেই ভাবা সেই কাজ। মুখে এবার কুলো পেটে বসে আছে ঈশানী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বিকেলের মধ্যে ঝড়ও আসবে, আর না হলে মুষলধারে বর্ষণ হবে নিশ্চিত। ঈশানী যখন এক মনে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, এমন সময় লোকটা বারান্দায় টাঙানো কেরোসিনের ল্যান্টার্ন নিভিয়ে ভিতরে হাসকি টনে বলল, রাত গভীর হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঈশানী তাই করলো। পরনের হুডিটা টেনে টেনে খানিকটা কাচুমাচু হয়ে শুয়ে পড়ল বাঁশের তৈরি এক ফালি সিঙ্গেল বেডের উপর। এখন চারিদিকে পিনপতন নীরবতা। ছোট ঘরটায় কোনোরূপ সারা শব্দ নেই, আর কাঠ কয়লায় জ্বলে গিয়ে আগুন নিভে এসেছে ফায়ার প্লেসের, যার দরুন চারপাশ নিস্তব্ধ তিমিরে মোড়ানো। ঘুটঘুটে অন্ধকারের মাঝে ঈশানী পাশে শুয়ে আছে। ঠিক সেই সময় আকস্মিক বিজলির আলোতে আলোকিত হয়ে ওঠে পুরো টংঘর। দমকা হাওয়ায় ক্ষণে ক্ষণে সাই সাই করে আওয়াজ তুলে খোলা বারান্দা ছাপিয়ে মেঘ ভেজা বাতাস এলোমেলো হয়ে যায় আসবাবপত্র। সেই সাথে হিমেল হওয়ার পারদে শিরশির করে ওঠে ঈশ্বর সর্বাঙ্গ। রোমাঞ্চকর অনুভূতিতে দাঁড়িয়ে যায় শরীরের সমস্ত লোমকূপ। আর কয়েক সেকেন্ডের অন্তর সেই ক্ষণিকের বিজলির আলোতেও ও জলজলে নীলাম্বর চোখের সাথে মিলিত হয় আরও একজোড়া শূন্য বাদামি চোখ, যেই চোখে নেই কোনো অনুভূতি আর না তো আবেগ, অথচ অন্ধকারের মাঝে সেই চোখের দৃষ্টি নির্লিপ্তভাবে নিষ্প্রভ হয়ে এঁটে আছে শরতের মেঘমুক্ত আকাশের মতো ঈশানীর গাঢ় নীল চোখে। ঈশানী কিছুতেই পড়তে পারছে না ওই শূন্য নির্জীব চোখের ভাষা। তবে এই দৃষ্টি ওর অন্তরস্থলে কেমন একটা ভোঁতা অনুভূতি জাগিয়ে তুলছে হঠাৎ করে, যার ফলস্বরূপ অন্ধকারের মাঝেই অস্ফুট একটা বাক্য বেরিয়ে আসে ঈশানীর কণ্ঠ ভেদ করে, আপনার পরিবার। লোকটা ঈশানীর মুখোমুখি কাউচের উপর বসেছিল। এখন তার মুখে মাস্কে আবৃত নেই, বরং বিজলির উজ্জ্বল আলোয় তার চিবুকের ওই কালো কুচকুচে তিলকটা কয়েক সেকেন্ড অন্তর অন্তর জ্বলে উঠছে। যেই নারীটা কখনো পুরুষের সৌন্দর্যে আটকায় না, সেও বোধহয় এই একরক্তি তিলকের সৌন্দর্যের প্রশংসা করতে বাধ্য। এমন গৌরবর্ণের পুরুষালী তীক্ষ্ণ চেহারা একেবারে জুৎসই বিউটি স্পট, এমনটা কমই দেখা যায়। বরাবরের মতোই আলো ছায়ার মাঝে লোকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে আশ্চর্য হয় ঈশানী। যার চেহারা এত সুনিপুণ আর সুদর্শন, তার কথাবার্তায় এত তিক্ততাও কি মানা যায়? ঈশানীর ভাবনার সুতো ছিঁড়ল লোকটার গলার গম্ভীর আওয়াজে। কতবার বলেছি আমাকে প্রশ্ন করবে না, আর করলেও উত্তর পাবে না। ঈশানী অবশ্য এবার আর হতবাক হয়নি। ও এটার জন্য প্রস্তুত ছিল, তাই উত্তর না পাওয়া সত্ত্বেও চুপচাপ শুয়ে রইল। ঈশানী চুপ থাকলেও অপর পাশের লোকটা কি ভেবে যেন গলাটা কিঞ্চিত খাদে নামিয়ে বলল, তুমি যেটা শুনতে চাইছো সেটা নেই। এবার আর অন্ধকারের মাঝেও তাকিয়ে থাকতে পারল না ঈশানী। ভীষণ রকম অস্বস্তিতে পড়ে তাড়াহুড়ো করে ঘুরে শুলো অন্য পাশে। অন্যদিকে ঘুরে চোখ দুটো খিচে বন্ধ করে মনে মনে ভাবতে লাগলো, ইস, উনি কি বুঝে গেল আমি আদতে কি শুনতে চাইছি? তাহলে কি উনিও বুঝতে পেরেছেন যে আমি আকারে ইঙ্গিতে ওনার লাইফ পার্টনারের কথা জিজ্ঞেস করছি? আর উনি কি এইমাত্র এটারই উত্তর দিলেন? আকস্মাৎ চোখ জোড়া খুলে গেল ঈশানীর। তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে ভেতরের নিদারুণ উত্তেজনা সংবরণ করে পুনরায় লম্বা শ্বাস টেনে স্থির করল নিজেকে। মনের ভেতরে অনেকটা অযাচিত খুশি জমিয়ে ভেতর থেকে একটা চাপা কৌতূহল আর দুশ্চিন্তার অবসান ঘটতেই কখন যে নির্বিঘ্নে ঘুমের দেশে পাড়ি জমালো মেয়েটা, তার আর ইয়ত্তা নেই। এরপর যখন ঘুম ভাঙে তখন সূর্যি মামা পূব আকাশে অবাধে ঝুরঝুরে সোনালি রোদ ছড়িয়ে দিয়ে বসে আছে। আকাশ পরিষ্কার, যত্রতত্র ধূসর মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে বইকি, তবে নতুন
তবে তুলনামূলক হিসেবে আজকের আবহাওয়াটা বেশ ভালো। আষাঢ়িয়া বদলা দিনের অবসান হলো। তবে ঈশানী যতক্ষণে আড়মোড়া ভেঙে চারিদিকে খেয়াল করে ঠাউর করতে পারল যে ও আসলে কোথায় আছে, ততক্ষণে পুরোদমে রেডি হয়ে কালো মাস্কের আড়ালে নিজের সুদর্শন চেহারাটাকে ঢেকে ঢুকে নাম না জানা লোকটা এসে দাঁড়ালো ঈশানীর মুখোমুখি হয়ে। এভাবে হঠাৎ করেই সামনে আসায় খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল ঈশানী। ও তাড়াহুড়োয় নিজের হাতের এলোমেলো চুলগুলো আর জামা কাপড় সব ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। লোকটার তাতে কোনোরূপ হেলদোল নেই। সে ঈশানীর সামনে দাঁড়িয়ে হুকুমের স্বরে বলল, চেঞ্জ করে নাও, তুমি ফিরে যাবে এখনই। লোকটার কথায় ঈশানীর যেখানে খুশিতে হাঁফ ছেড়ে বাঁচার কথা, সেখানে কেন যেন খুশি হতে চেয়েও পারল না মেয়েটা। উল্টো সকালের রোদের মতোই হাস্যজ্জ্বল মুখখানা মুহূর্তে কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল ওর। এক্ষণে হৃদয়ের ভিতরে কোথাও একটা আনচান করছে। কেন যেন মনে হচ্ছে এই প্রথম আর এই শেষ দেখা নয়তো। তাকে কি আর কখনো খুঁজে পাবো আমি? কিছুই তো জানি না তার সম্বন্ধে। তাহলে ঈশানীকে খুব বেশিক্ষণ ভাবতে দিল না লোকটা। ভাবনার মাঝেই তীক্ষ্ণ আওয়াজে বলল, বাইরে ওয়েট করছি, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে বেরিয়ে এসো। ঈশানী অপারগ আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই নির্দয় লোকটার সামনে নিজের অনুভূতিগুলোকে সাজিয়ে গুছিয়ে প্রকাশ করার সাধ্য বা সাহস কোনোটিই ওর নেই। অজ্ঞতা, নিজের হৃদয়ে হুট করে তৈরি হওয়া এই নামহীন একরাশ অনুভূতির জোয়ারকে হৃদগগন থেকে সাবধানে চাপা দিয়ে আবারও আপন গন্তব্যে ফিরে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো ঈশানী। একটা দুশ্চিন্তাগ্রস্ত রাত যে কতটা দীর্ঘ হতে পারে তা আগে জানা ছিল না জিসানের। কাল রিসোর্টে ফিরে ঈশানীকে খুঁজে না পেয়ে সারা রাত স্থানীয় পুলিশ স্টেশনে কাটিয়েছে জিসান। পুলিশরা মিলিটারির সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি খুব একটা। তারা কিছুতেই অমন ঝড় বৃষ্টির রাতে জীবনের ঝুঁকি নিয়ে ওই রেস্টিগেট জঙ্গলে প্রবেশ করতে নারাজ। অজ্ঞতার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জিসানকে। সকালে মিলিটারিরা ঈশানীকে খোঁজার উদ্দেশ্যে বের হলে তবে রিসোর্টে ফিরে আসে জিসান। রিসোর্টে ফিরে আসতে লবিতে গিয়ে কাউন্টারে বসা চাকমা সম্প্রদায়ের লোকটাকে আকারে ইঙ্গিতে জিসান শোধালো, আচ্ছা ঈশানী কি ফিরেছে? লোকটা কাল থেকেই এদের কাহিনী পর্যবেক্ষণ করছে, কিছুটা আন্দাজও করেছে বটে, যার দরুন বুঝতে পেরেছেন যে এদের মধ্যে কেউ একজন নিখোঁজ। তাই তিনি তৎক্ষণাৎ না সূচক মাথা নাড়িয়ে ভাঙা ভাঙা বাংলায় বললেন, তিনি ঈশানীকে ফিরে আসতে দেখেননি। লোকটার কথায় নিরাশ হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে লাউঞ্জের দিকে এগিয়ে গেল জিসান। সেই সময় লাউঞ্জের বিশাল মনিটরে সকালের শিরোনাম দেখানো হচ্ছিল, যেখানে একজন সুশ্রীবাদী সংবাদ পাঠিকা অনর্গল বলে যাচ্ছিলেন একের পর এক এক্সক্লুসিভ সংবাদ। জিসানও বেখেয়ালে সেদিকেই তাকিয়েছিল। তবে হুট করে একটা পর্যায়ে এসে সংবাদ পাঠিকা বলে উঠলেন, আশঙ্কা মুক্ত নয় বাংলাদেশ। কর্ণকুহরে বাক্যটা পৌঁছাতেই সচকিত হয়ে টিভির পর্দায় চোখ রাখল জিসান। দেখল কালো মাস্ক, কালো বেসবল ক্যাপ, কালো হুডি, মোট কথায় আগাগোড়া কালো দিয়ে আবৃত একটা মানুষের ঝাপসা অবয়ব। বিভিন্ন জায়গা থেকে গোপনে তোলা বেশ কিছু ছবি ভাসছে টিভির পর্দায়। সেগুলোকে উদ্দেশ্য করে সংবাদ পাঠিকা বলছেন, এক গোপন সংবাদের মাধ্যমে জানা গিয়েছে বিশ্বের সব থেকে ইয়ং মাফিয়া টেরোরিস্ট গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ত্রাস গ্রুপের লিডার এরিশ ইউভ্যান বেশ কিছুদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন। প্রায়শই দেশের অলিতে গলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। ধারণা করা হচ্ছে কোনো গোপন মিশনকে কেন্দ্র করে তার এই হঠাৎ আগমন। যদিও এরিশ ইউভ্যান বাংলাদেশ সরকারের সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে, তবুও তার মিশন এবং উদ্দেশ্য নিয়ে তদন্ত করছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই। জিসান এতটুকু দেখতে না দেখতেই ওর ফোনে কল এলো। ফোনটা রিসিভ করে কানে তোলার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে মৃণালী চেঁচিয়ে বলে উঠল, এক্ষুনি উপরে আয় জিসান, আমরা ঠিক চিনতে পারছি না ওকে। মৃণার কথাগুলো শুনে জলদি উপরে ছুটে গেল জিসান। গিয়ে দেখলো পেছনের বারান্দা দিয়ে উকি দিয়ে আছে, দেখছে ওরা সকলে কি যেন। জিসানও কৌতূহলবশত তাড়াহুড়ো করে এগিয়ে গেল সেখানে। অতঃপর সবাইকে সরিয়ে নিচের দিকে উকি দিতেই দেখতে পেল রিসোর্টের পেছনের গেট বরাবর জঙ্গলের রাস্তা, যেখানে সাধারণ মানুষ যাতায়াতের সরকারের নিষেধাজ্ঞা আছে করা। ঠিক সেই রাস্তায় একটা ছাদ খোলা জিপ দাঁড় করানো, যেখানে বসে আছে কালো মাস্ক আর হুডি পরিহিত একটা লোক।
আর ঈশানী অক্ষত অবস্থায় জিপের সামনে দাঁড়িয়ে কি যেন কথা বলছে লোকটার সঙ্গে। বাইরের আবহাওয়া ইতিমধ্যে বর্ষায় রূপ নিয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, অথচ বৃষ্টির মাঝেই কি অবলীলায় দাঁড়িয়ে আছে ঈশানী, যেন এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগানোর চেয়ে লোকটাকে সময় দেওয়া বেশি জরুরি। এদিকে জিসান ঈশানীকে দেখলো তো ঠিক করেই, তবে পর মুহূর্তে গাড়িতে বসে থাকা লোকটার পানে নজর বুলিয়ে আঁতকে উঠে অস্পষ্ট সুরে বলল, এরিস ইউভান। রিসোর্টের সামনে জিপ থামাতেই নেমে পড়ে ঈশানী। যাত্রাপথে একটা কথা আর হয়নি দুজনের। ঈশানী যদিও বা আকবারই কিছু শুধিয়েছে, তবে প্রতিপক্ষ থেকে বরাবর একটাই প্রত্যুত্তর ভেসে এসেছে, আমি কাউকে কৈফিয়ত দেই না। কাল রাত থেকে এই একটা বাক্য যে কতবার ঈশানীর আত্মসম্মানের ভীতি টলিয়ে দিয়েছে তার আর ইয়ত্তা নেই। তবুও যাত্রা শেষে জিপ থেকে নেমে অন্তিমবারের মতো ধরা গলায় ঈশানী বলে ওঠে, আমি জানি যে আপনার বিশ্বাসযোগ্য নই আমি, তবুও শেষবারের মতো একটা আর্জি, আপনার নামটা অন্তত বলে যান। লোকটা মাস্কের আড়াল থেকে রাশভারী আওয়াজে বলে উঠল, আর কখনো মুখোমুখি হব না, তাহলে আমার নাম জেনে কি করবে? এই ভয়ঙ্কর সত্যি কথাটা খুব করে এড়িয়ে যেতে চাইছিল ঈশানী, কিন্তু পারল না। সামনে বসে থাকা অনুভূতিহীন পাষাণ লোকটা কত সহজেই না বলে দিল এই নিদারুণ পীড়াদায়ক সত্যিটা। যদিও ঈশানীর চোখ দুটো জলজল করছে, গলাটাও কেমন ধরে এসেছে, তবু বহু কষ্টতে আওয়াজ বের করে কণ্ঠনালী খাদে নামিয়ে ও বলল, পৃথিবীটা গোল, কখন যে কার সাথে কিভাবে দেখা হয়ে যায় কেউ আগে ভাগে বলে দিতে পারে না, আপনিও পারবেন না। তার মানে তুমি চাইছো যে তোমার সাথে আমার আবার দেখা হোক, তাই তো? উইশ ফর ডেঞ্জারাস। হা। বাইরে বৃষ্টির তোপ বেড়ে যেতেই ব্যাকসিট থেকে নিজের হুডিটা ঈশানীর মাথায় ছুঁড়ে মেরে কথাটা বলে সে। লোকটা কৌশল জানে বলতে হবে। হুডিটা মেলে গিয়ে একেবারে ঈশানীর শরীর ঢেকে গিয়েছে। ঈশানী শুধু ঠোঁট কামড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। শরীরে কথা বলার শক্তি অবশিষ্ট নেই, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে এক্ষুনি। কারণ ইতিমধ্যে লোকটা নিজের আন্ডারকাট চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে জিপ স্টার্ট দিয়েছে। অবশেষে ওদের এক রাতের কাহিনীর ইতি টেনে লোকটা চলে যাচ্ছে। পাছে শুধু ঈশানীর রেখে যাওয়া এক ব্যথাতুর নীল হৃদয়, এক ঝাঁক নামহীন অসহায় অনুভূতি, আর অবশেষে এক সমুদ্র আবেগের প্লাবন। বাই দ্য ওয়ে, আমি অরণ্য। আচমকা সেই ডিপ হাস্কি স্বরটা কানে এসে লাগতেই ঝোঁকের বসে সামনে দৃষ্টিপাত করল ঈশানী। দেখল অরণ্য ইতিমধ্যেই তার জিপের ভারী চাকায় পিচ ঢালা রাস্তার নুড়ি পাথর পিষে দিয়ে ঈশানীকে ছাড়িয়ে অনেকটা পথ চলে গিয়েছে। ঈশানী শুধু নির্বাক হয়ে দেখল, দেখতে দেখতে এতক্ষণের বহু কষ্টে দমিয়ে রাখা অশ্রুকণার টুকু কখন যে ওই অচেনা লোকটার নামে বিসর্জন দিয়ে দিল সে কথা বলা বাহুল্য। অশ্রু জলে যখন সামনের দৃশ্যপট আর নীলম্বর চোখের কোটর জোড়া পুরোপুরি ঝাপসা হয়ে এলো, তখন আবারও নিঃশব্দে আঁকিপল্লব বুঝে এলো ওর, এত সমীকরণ মিলিয়ে কী লাভ, তার চেয়ে থাক না এমন একটু আধটু না পাওয়ার যন্ত্রণা। এই যন্ত্রণার টুকুর জন্য হলেও সে হৃদয় গহীনে এক আধার রাতের তরতাজা স্মৃতি হয়ে থেকে যাক সারা জীবন।